বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প প্রণয় পরিণাম। এই গল্পটিতে তৎকালীন সমাজের সাথে প্রেমের যে বিভিন্ন দিক সেটি লেখক চিত্রিত করেছেন। গল্পটির মাধ্যমে লেখক মানুষের মনের গভীরতা এবং সমাজের নীতি ও নৈতিকতাকে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন আজকের গল্প শুরু করা যাক। হিন্দু বয়েজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মানিকলাল প্রতিবেশী বালিকা কুসুমলতার সঙ্গে প্রেমে পড়িয়া গিয়াছে। কবি গাহিয়াছেন, কে এমন প্রেমিক আছে যে প্রথম দর্শনেই ভালোবাসে নাই। কেন, আমাদের মানিকলাল। কুসুমের সঙ্গে বাল্যকাল হইতে সে কত খেলা করিয়াছে। গাছের মগডালে উঠিয়া তাহাকে ছানা শুদ্ধ পাখির বাসা পাড়িয়া দিয়াছে, ঘোড়া সাজিয়া পৃষ্ঠে তাহাকে বহন করিয়াছে। কিন্তু তখন তো সে কোন রূপ চিত্ত চাঞ্চল্য অনুভব করে নাই। কে জানে, হয়তো সে মনে মনে হৃদয়ে হৃদয়ে ভালোবাসিত। অন্তরের সুগোপন অন্তরালে সেই প্রচ্ছন্ন প্রবাহের অস্তিত্ব নিজেও অবগত ছিল না। মানিকলাল নিজের কাছে নিজে ধরা পড়িয়াছে সম্প্রতি মাত্র। সেদিন মানিক কুসুমদের বাগানে পেয়ারা পাড়িতেছিল। কুসুম মাতার সঙ্গে গঙ্গা স্নান করিয়া বাড়ি ফিরিতেছে। কুসুমের পরিহিত বসনখানি জলসিক্ত, পৃষ্ঠলম্বিত ঘন কৃষ্ণ কেশরাজির প্রান্ত দিয়া ফোঁটা ফোঁটা জল পড়িতেছে। আর্দ্র মুখখানি প্রভাতের সোনালি রৌদ্র লাগিয়া প্রতিমার মতো চিকচিক করিতেছে। দেখিয়া মানিক হৃদয় হারাইল। ইহারা চলিয়া গেলে পর মানিক তাহার অন্তরালে যেন এক অপূর্ব আলোকের রশ্মি প্রতিভাত দেখিল। সেই আলোক তাহার মনোদেহের প্রতি পরমাণুটিকে যেন বেড়িয়া নৃত্য করিতে লাগিল। আলোক মন অতিক্রম করিয়া ক্রমে তাহার চক্ষু যুগলে আসিয়া উপনীত হইল এবং নিমেষের মধ্যে নিখিল বিশ্ব চরাচরে ছড়াইয়া পড়িল। সেই নবীন আলোকে মানিক আকাশের পানে চাহিল। আকাশ আশ্চর্য নীল, এমন কখনো দেখে নাই। বসুন্ধরার প্রতি দৃষ্টিপাত করিল। বসুন্ধরা আজ পরমা সুন্দরী। দূরে দিঘিকা তীরে ঘুঘু ডাকিতেছে, উকু পাখি কলরব করিতেছে, বউ কথা কও মাঝে মাঝে ঝংকার দিতেছে। পাখির ভাষায় যেন আজ নতুন প্রাণ, নতুন সুর। মানিক নিঃশ্বাস ফেলিল। গাছ হইতে নামিয়া আসিল। তাহার কোঁচার খুঁটে গোটা 10 পেয়ারা। ভালো দেখিয়া গোটা 2 রাখিয়া বাকি সমস্ত পেয়ারা বাগানে ছড়াইয়া দিল। পেয়ারার, বিশেষত কোষো পেয়ারার আর তাহার চিত্ত নাই। সেদিন রবিবার ছিল, স্কুল যাইতে হইবে না। আহতবৎ মন্থর পদে বাড়ি আসিয়া মানিক পরিবার ঘরে প্রবেশ করিল। পরিবার জন্য? হায় না, পরিবার জন্য। চিন্তার অনলে নিজের হৃদয়কে আহুতি দিবার জন্য। শতরঞ্জ বিছানো মেঝেতে ওয়েবস্টার ডিকশনারি মাথায় দিয়া চুপ করিয়া শুইয়া রহিল। মানিকের বয়স 14 বৎসর। এই বয়সেই সেই বাংলা উপন্যাস পড়িয়াছে রাশি রাশি। মৃণালিনী, চন্দ্রশেখর, উদ্ভ্রান্ত প্রেম হইতে আরম্ভ করিয়া বটতলার পারুল বাবা, সোহাগিনী, বৌরানী প্রভৃতি কিছুই আর বাকি নাই। শুইয়া শুইয়া মানিক
আকাশ পাতাল চিন্তা করিতে লাগিল। তাহার মনে হইতে লাগিল দুঃখ যেন তাহার হৃদয়ে ধরিতেছে না, উথলিয়া উথলিয়া যেন গ্রন্থ হইয়া বাহির হইতেছে। কেন দেখলাম? হরি হরি, কি দেখলাম? দেখলাম তো মরলাম না কেন? আমার মনে এ আগুন, এই কুলকাঠের অঙ্গার কে জ্বালল রে? নেভাবেই বা কে? কতদিন, হায় কতদিন! ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিয়ৎক্ষণ পরে শেষ দিতে দিতে লম্ফ দিয়া মানিকের সহপাঠী বন্ধু বিপিন ও শরৎ প্রবেশ করিল। বিপিন আসিয়া একেবারে মানিকের চুল ধরিয়া বলিল, কিরে স্টুপিড, ঘুমোচ্ছিস নাকি? মার্বেল খেলবি নে? মানিক উঠিয়া বিপিনের গালে হঠাৎ চর কষাইয়া দিল। বিপিন হতভম্ব। শরৎ বলিল, এই এই, তোর হয়েছে কি রে? মারামারি করতে চাস? বলিয়া শরৎ আস্তিন গুটাইতে লাগিল। বিপিন বলিল, আহ শর্তা, কি করিস? মানিকের পানে ফিরিয়া বলিল, লেগেছে ভাই। রাগ করেছিস? মানিক বলিল, মানুষ শুয়ে রয়েছে, তুই চুল ধরে টানলে কি বলে? শরৎ মানিককে চুল ধরিয়া টানিয়া বলিল, আহা, এরকম করে টানলে বুঝি আবার কারো লাগে? তাহার আশা ছিল তাহাকেও মানিক চর মারিবে। তাহা হইলে তৎক্ষণাৎ শরৎ তাহার সহিত ঘুষি লড়িতে আরম্ভ করিবে। কিন্তু শরতের মনোবাঞ্ছা পূর্ণ হইল না। মানিকের ক্রোধ নিরীহ বিপিনের উপরই সবটা খরচ হইয়া গিয়াছিল। মানিক শটান আবার শুইয়া পড়িল। শরৎ বলিল, না খেলিস না খেলবি, ভারী তো বইই গেল কি না? বলিয়া বিপিনের হাত ধরিয়া বলিল, চলে বিপিন। বিপিন যাইবার সময় বলিয়া গেল, মানিক, রাগ করিস নে ভাই, যদি লেগে থাকে তোর, বিলক্ষণ শোধ তো নিয়েছিস। মানিক আর ফুটবল খেলে না, জিমনাস্টিক করা একেবারে ছাড়িয়া দিয়াছে। দ্বিপ্রহরে স্কুল পলাইয়া গঙ্গা তীরে বসিয়া কবিতা লেখে। প্রভাতে সন্ধ্যায় নানা ছলে কুসুমদের বাড়ি গিয়া কুসুমকে দেখিয়া আসে। কুসুম মেয়েটি দেখিতে খুব সুন্দরী না হোক, মুখখানি বেশ ফুটফুটে, পিতামাতার শেষের সন্তান, ভারী আদরের মেয়ে। কুসুম এই কার্তিক মাসে 11 বছরে পড়িয়াছে। দু এক স্থানে বিবাহের কথাবার্তা হইতেছে, কিন্তু এখনো পাকাপাকি কোথাও স্থির হয় নাই। মানিক ক্রমাগত কুসুমের সঙ্গে দেখা করিয়া, কথা কহিয়া, জিনিস দিয়া তাহার সঙ্গে একটু বেশ ঘনিষ্ঠতা করিয়া লইল। মানিকের প্রতি কুসুমেরও একটা টান যেন দেখা যাইতে লাগিল। বৈশাখের শেষে কলেজ বন্ধ হওয়াতে মানিকের এক পিস্তুত ভাই প্রভাস আসিয়া উপস্থিত হইল। প্রভাস মানিক অপেক্ষা 3 বৎসরের বড়। মানিক তাহাকে কতকটা গুরুজন বলিয়া গণ্য করিত এবং ভয়ও করিয়া চলিত। প্রভাস আসিলেই মানিককে পড়া জিজ্ঞাসা করিত, আঁখ কষিতে দিত, পিতামাতার প্রতি ভক্তি, অসৎসঙ্গের দোষ, অধ্যাবসায় প্রভৃতি বিষয়ে উপদেশাদি দিত। কিন্তু কলকাতার বন্ধুগণের মধ্যে প্রভাস একজন নীরব কবি বলিয়া বিখ্যাত। তাহার মনের রন্ধ্রে রন্ধ্রে রোমান্স। কেবল প্রেম পাত্রীর অভাবে কোনো মতে প্রেমে পড়া হইতে বিরত আছে। সে আসিয়া মানিকের ভাব গতি দেখিয়া বারংবার জিজ্ঞাসা করিতে লাগিল, ব্যাপারখানা কি? মানিক তো কিছুতেই স্বীকার করে না। সন্ধান করিয়া করিয়া শেষে একদিন প্রভাস মানিকের কবিতার খাতা হাতে পাইল। কবিতা পড়িয়া ব্যাপার বুঝিতে আর বাকি রহিল না। মানিকের উপর তাহার ভারী ভক্তি ও সৌহার্দ্য বোধ হইল। সেদিন জল খাবার খাইয়া প্রভাস মানিককে বলিল, গঙ্গার ধারে বেরিয়ে আসা যাক, চল। মানিক প্রথমে আপত্তি করিয়াছিল,
কিন্তু প্রভাস অনেক জিদ করিল, কিছুতেই ছাড়িল না। অগত্যা গঙ্গার তীরে কিয়ৎক্ষণ বেড়াইয়া তীরে উঠানো এক ভাঙা নৌকার গায়ে দুজনে উপবেশন করিল। আমি সব জানতে পেরেছি। মানিক আশ্চর্য হইয়া বলিল, কি তোমার গোপন কথা? মানিক ভাবিল নিশ্চয়ই সিগারেটের বিষয়। ডেস্কের মধ্যে লুকানো বার্ডসাই, কাগজ প্রভৃতি প্রভাস দাদা বোধ হয় দেখিতে পাইয়াছে। সুতরাং সন্দিগ্ধভাবে বলিল, বেশি চালাকি করো না, যাও। প্রভাস বলিল, হে, চালাকির কথা নয়, খুব গুরুতর কথা, জীবন মরণের সমস্যা। এবার মানিক যথার্থ বিষয়টি সন্দেহ করিল, বলিল, কি হয়েছে? কি বিষয় বলোই না। প্রভাস দূরস্থিত মৃদুগামী নৌকার পালে দৃষ্টি নিবদ্ধ করিয়া বলিল, তোমার ভালোবাসার বিষয়। মানিক ভাবিল নিশ্চয়ই বাবাকে বলিয়া দিবে এবং মার খাওয়াইবে। সুতরাং শত্রুভাব ধারণ করিয়া মুখ খিঁচাইয়া বলিল, আহা, যা বললে আর কি ভাল লাগে না, যাও তো। প্রভাস বলিল, ভাই, আমার কাছে আর লুকাও কেন? আমি সব জেনেছি। তোমাদের দুঃখে আমিও যে খুবই দুঃখী। তোমাদের সঙ্গে আমার আন্তরিক সহানুভূতি আছে। মানিক কতকটা আশ্বস্ত হইল, একটু অপ্রতিভ হইল। বলিল, কে বললে তোমায়? নৌকার গায়ে জুতোর গোড়ালি ঠুকিতে ঠুকিতে প্রভাস বলিল, তোমার কবিতার খাতা দেখেছি। আরে ওই যে আমাদের কি জানো, হ্যাঁ, অতুল বাড়ুজ্যের মেয়ে কুসুম তো। মানিক ঘাড় নাড়িয়া জানাইল, তাই বটে। তোমার কবিতা থেকে যেন বোঝা যাচ্ছে আকর্ষণটা উভয়তই প্রবল, তাই কি? মানিক বলিল, মনে তো হয়। প্রভাস বলিল, স্পষ্ট করে কখনো তাকে কিছু বলেছ? মানিক বলিল, না। ইহার পর দুইজনে কিয়ৎক্ষণ নীরব হইয়া বসিয়া রহিল। শেষে প্রভাস বলিল, দেখো, ওরা আমাদের সঘর, মিলন হওয়া খুবই আশ্চর্য নয়, কিন্তু মা বাপকে জানানোর আগে কুসুমের মনটা তো জানা দরকার। অনুমান ফনুমান নয় ভাই, স্পষ্ট জিজ্ঞাসা করতে হবে। মানিক বলিল, সে কখনো পারা যায় নাকি? প্রভাস ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, সে না পারলে চলবে কেন? তুমি যদি সত্যি ওকে লাভ করতে চাও, তাহলে এ বিষয়ে যা কিছু কর্তব্য সব তোমাকেই সম্পন্ন করতে হবে। তা না হলে কি করে হবে ভাই? আর দেরি করলেও কিন্তু চলবে না। কুসুমের কত জায়গায় বিয়ের কথা হচ্ছে, কোন দিন বিয়ে হয়ে যাবে তখন চিরদিন তোমায় আফসোস করতে হবে। এই কথা শুনিয়া মানিক চঞ্চল হইয়া উঠিল। এতদিন সে শুধু ভালোই বাসিতেছিল, বিবাহ প্রভৃতির কল্পনা কখনো করে নাই। এখন মনে হইতে লাগিল, বিবাহ হইলে তো ভারী মজা হয়। মানিক বলিল, দাদা, কি করে তার কাছে কথা পারি বলো দেখিনি? প্রভাস বলিল, তা আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। একটু অবসর খুঁজে আড়ালে পেলে তার হাতখানি ধরে বলবে, দেখো কুসুম, আমি তোমায় ভালোবাসি। একটা দুরাশা মনে স্থান দিয়েছি। তুমি কি আমায় ভালোবাসো? যদি বলে বাসি, তাহলে জিজ্ঞাসা করবে, তুমি আমার হবে কি? আমায় বিয়ে করবে কি? যদি সে অনুকূল উত্তর দেয়, তাহলে তাহার হাতটি এই রকম করে ধরে ঠোঁটে তুলে একটি চুমু খাবে। মানিক বলিল, কিন্তু দাদা, সে যদি রাজি না হয়? প্রভাস বলিল, তা প্রথমে রাজি নাও হতে পারে। ওরকম অনেক কেতাবে পড়া গেছে, প্রথমবারে কেউ কেউ একেবারেই না বলে, আবার কেউ কেউ বা বলে, ভারী সাহস বলেছ, সময় উত্তর পাবে। যেরকম হয় তখন আবার তোমায় শিখিয়ে দেব। চাঁদ উঠেছিল। দুজনে নানা জল্পনা করিতে করিতে বাড়ি ফিরিয়া আসিল।
পরদিন হইতে মানিকলাল অবসর অন্বেষণ করিতে লাগিল। কয়েকদিন চেষ্টার পর তাহা লাভও করিল। একদিন সকালে কুসুমদের বাড়ি গিয়া দেখে বাড়িতে কেহ নাই। কুসুম রান্নাঘরের বারান্দায় পা ছড়াইয়া বসিয়া মুড়ি খাইতেছে। মানিক বলিল, কুসুম, বাগানে যাবে? তোমায় আম পেড়ে দিয়ে গে, চলো। কাঁচা আমের নামে কুসুমের জিহুবা জলসিক্ত হইয়া উঠিল। ঢোক গিলিয়া বলিল, চলো না মানিক দাদা। বাগানে প্রবেশ করিয়া এদিক ওদিক চাহিয়া মানিক বলিল, আমি ভারী ফুল ভালোবাসি। খবরদার, ফুল তোলো না, তুললে দিম্মা যে বকবে। মানিক বলিল, না না, তুলছি নে, শুধু ফুল ভালোবাসি তাই বলছি। আচ্ছা, ফুলকে ভালো কথায় কি বলে তুমি জানো? কুসুম মুখ ঘুরাইয়া বলিল, আহা, কে না জানে, পুষ্প। আমাদের পদ্যে আছে, শাখে শাখে পুষ্পগুলি কি বা মনোহর, পাখি ডাকে সুধা ঢালে শ্রবণ ভিতর। আচ্ছা মানিকদা, তুমি তো ইংরাজি পড়ো, শাখী মানে কি বলো দিকিনি? কুসুমের চক্ষু দুইটি মানিকের পানে চাহিয়া হাসিতে লাগিল। মানিক বলিল, পুষ্প ছাড়া ফুলের আর কি নাম হয়? কুসুম বলিল, আহা, তুমি আগে আমার কথার উত্তর দাও না মশাই, শাখী মানে কি? মানিক বলিল, শাখী মানে বৃক্ষ। কুসুম হাসিয়া মাথা নাড়িয়ে বলিল, এ জানে তো, এ জানে রে। মানিক বলিল, এখন বলো, পুষ্প ছাড়া ফুলের আর কি নাম হয়? কুসুম বলিল, আর কি নাম? দাঁড়াও, ভাবি একটু। বলিয়া কুসুম ঠোঁট নাড়িয়া বিজবিজ বিজবিজ করিয়া কি যেন বকিতে লাগিল। বোধ হয় যেন কবিতা আবৃত্তি করিতেছিল। মানিক বলিল, কি হয়? কু। কুসুম বলিল, কু? কু কি? কুহু কুহু রব করি ডাকিছে কোকিল। কুসুম, ওহো, মনে পড়েছে, ফুলের আর একটা নাম কুসুম গো, কুসুম। কুসুম দোলায় ধীরে বহিছে অনিল। আচ্ছা মানিক দাদা, অনিল মানে যদি বলতে পারো তো বুঝি। মানিক বলিল, অনিল মানে বাতাস। বালিকার চোখে একটা আনন্দ ও প্রশংসার ঝিলিক দেখা দিল। মানিক যথা শিক্ষা কুসুমের হাত ধরিল, ধরিয়া বলিল, বুঝতে পারলে না? আমি ফুল ভালোবাসি বলেছি, তার মানে আমি কুসুম ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি কুসুম, তুমি আমায় ভালোবাসো? কুসুম দ্বিধা মাত্র না করিয়া বলিল, হ্যাঁ, বাসি তো। মানিক বলিল, দেখো কুসুম, অনেক দিন থেকে একটা দুরাশা মনে স্থান দিয়েছি, তুমি আমায় বিয়ে করবে? প্রথম কথাটার মানে কুসুম কিছু বুঝিতে পারে নাই, দ্বিতীয় কথাটার মানে বুঝিল, কিন্তু ওই কথাতেই সব মাটি হইয়া গেল। বলিয়া মানিকের হাত ছাড়িয়া কুসুম ছুটিয়া পালাইয়া গেল। তাহার পায়ে মল ঝমঝম করিয়া বাজিতে লাগিল। যতক্ষণ দেখা গেল মানিক তাহার পানে চাহিয়া রহিল। কুসুম চক্ষুর অন্তরালে হইলে মানিক ব্যাপারটা মনে মনে পর্যালোচনা করিতে লাগিল। বিবাহের নামে কুসুম এভাবে ছুটে পালালো, তার অর্থ কি? তবে কি কুসুম সম্মত নয়? অধীত উপন্যাসগুলি মানিক একে একে স্মরণ করিতে লাগিল। ক্রমে মনে একটা মীমাংসাও পাইল। লজ্জা প্রণয়ের চির সহচর। কুসুমের পলায়নের কারণ যে লজ্জা, সে সম্বন্ধে তাহার আর কোনো সংশয় রহিল না। প্রভা শুনিয়া বলিল, তবে আর কোনো চিন্তা নেই, ভালোবাসে যখন স্বীকার করেছে তখন বিবাহে সম্মতি আছে, এটাই ধরে নেওয়া যেতে পারে। এখন উভয়ের পক্ষে পিতামাতার সম্মতি করাতে পারলেই কার্যসিদ্ধি হইবে। মানিক বলিল, বাবাকে তুমি বললে বাবা রাজি হবেন তো? প্রভাস বলিল, দেখো,
তার চেয়ে বরং তুমি নিজেই বলো। আমার বলাটা তত ভালো দেখায় না। হাজার হোক তোমার বাবা আমার মামা বই তো নয়। বাবা আর মামায় ঢের তফাৎ। মানিক বলিল, না না, সে আমি পারবো না। তুমি গোড়া থেকেই বললে তুমি প্রস্তাবটা করবে, আর এখন পিছু হটছো কেন? প্রভাস প্রথমটা মানিককে যে পরিমাণ উৎসাহ দিয়াছিল, কার্যকালে তাহা রক্ষা করিতে পারিল না। মানিকের পিতা নন্দলাল বাবু অত্যন্ত রাশভারী লোক। তাহার নিকট অগ্রসর হইয়া কথা পাড়ায় বিলক্ষণ সাহসের প্রয়োজন। এই রূপে ইতস্তত করিতে করিতে সপ্তাহ খানিক কাটিল। মানিক ও প্রভাস যখনই নির্জনে থাকিত, তখন আর দুজনের অন্য কথা নাই। পূর্বে দুজনের মধ্যে গুরু শিষ্য গোছের একটা অনির্দিষ্ট সম্পর্ক ছিল, এখন তাহা ঘুচিয়া সখ্যে দাঁড়াইয়াছে। একদিন মানিক কুসুমের নামে একটা মস্ত কবিতা লিখিল। প্রভাস তাহা দেখিয়া ধন্য ধন্য করিতে লাগিল। বলিল, স্বয়ং অনুভব না করলে কি আর এমন কবিতা লেখা যায়? এটা কুসুমকে নিশ্চয়ই দেখানো উচিত। উত্তম চিঠির কাগজে লাল কালির বর্ডার টানিয়া নীল কালি দিয়া মানিক কবিতাটি নকল করিল। তাহার পর আবার অবসর খুঁজিয়া কুসুমের সঙ্গে নির্জনে সাক্ষাৎ করিল। কুসুম কবিতাটি লইয়া পড়িল। কি বুঝিল কে জানে। মানিক বলিল, কুসুম, এটা তুমি রাখবে? কুসুম বলিল, রাখব বই কি। মানিক কুসুমের আগ্রহ দেখিয়া আনন্দে অধীর হইয়া বলিল, কারুকে দেখাবে না তো কুসুম? কুসুম প্রবল ভাবে ঘাড় নাড়িয়া বলিল, না না, কারুকে নয়। মানিক বলিল, খুব লুকিয়ে নিয়ে যেও কিন্তু। কিন্তু কোথায় রাখবে? কুসুম বলিল, কেন, আমার বাক্সে। মানিক নিশ্চিন্ত হইয়া বাড়ি ফিরিল। এদিকে পরম সত্যবাদিনী কুসুম বাড়ি গিয়াই বলিল, দিদি, একটা কথা বলি, শোন। তাহার দিদির নাম নলিনী। সে 16 বৎসরের বিবাহিতা, স্বামীর প্রেমে ভরপুর, মনের সুখে হাস্য কৌতুকময়ী। দিদি আসিলে কুসুম বলিল, মেজদি, একটা মজা দেখবি? মেজদি বলিল, কি রে? কুসুম খামখানি বাহির করিয়া বলিল, কারুকে বলবি না কিন্তু। মেজদি বলিল, এ কার চিঠিলা? বলিয়া ছ মারিয়া খামটি কাড়িয়া লইল। মুহূর্তের মধ্যে তাহা খুলিয়া পড়িতে আরম্ভ করিল। কুসুম লতা মনের কথা শুনো সই। পড়িয়া নলিনী অবাক, পাতা উল্টাইয়া নাম খুঁজিল, কোথাও নাম নাই। জিজ্ঞাসা করিল, হে কোথায় পেলি? কুসুম বলিল, মানিক দাদা দিয়েছে। মেজদি বলিল, কে? মেয়ানকা? কুসুম বলিল, হ্যাঁ। নলিনী গালে হাত দিয়া বলিল, ও মা, কি হবে? তোকে এসব লিখেছে কেন? কুসুম ভীত হইয়া বলিল, তা আমি কি জানি। মেজদি বলিল, এ যে ভালোবাসার কবিতা। হ্যাঁ রে, তোদের ভালোবাসা হয়েছে নাকি লো? কুসুম বলিল, ম্যানকা আমায় একদিন বলেছিল যে আমি তোকে ভালোবাসি। নলিনী ঈষৎ হাস্য করিয়া বলিল, হা, তা বেশ, ছেলেটির পছন্দ ভালো। বলিয়া পড়িতে আরম্ভ করিল। কুসুমলতা মনের কথা শুনো সই, দিবা রজনী তব মুখখানি মনে লই। পড়িয়া নলিনী হাসিয়া কুটি কুটি বলিল, দুনিয়ায় আর মিল খুঁজে পেল না, শেষে কিনা মনে লই। তার চেয়ে চিড়ে দই লিখলে ঢের বেশি সরস হতো, কি বলিস কুসমি? শোন দিকি, আমি বলি তোকে, শোন। কুসুমলতা মনের কথা শুনো সই,
তব মুখখানি দিবা রজনী চিরে দই। অর্থাৎ কিনা চিরে দই দেখলে কারো কারো যেমন খাবার লোভ হয়, তোমার মুখখানি দেখিলেও আমারও সেই রকমই লোভ হয় বলিয়া নলিনী খুব হাসিতে লাগিল। হাসির শব্দে মা আসিয়া প্রবেশ করিলেন, বলিলেন, এই অত হাসছিস কেন রে, কি হয়েছে? নলিনী মার হাতে চিঠি দিয়া বলিল, এই নাও মা, তোমার ছোট জামাই তোমার মেয়েকে কি লিখেছে দেখো। মা লেখার পানে চাহিয়া বলিলেন, কথার কি ছিরি দেখো না, কি বলিস তার ঠিক নেই। কি এ? নলিনী মার কাছে সরিয়া গিয়া বলিল, ভালোবাসার চিঠি গো। এত বড় মেয়ে হলো, বিয়ে দিচ্ছ না, তা মেয়ে নিজেই নিজের বর খুঁজে নিয়েছে। মা তো অবাক, বলিলেন, কে লিখেছে এসব? সে পরে বলবো, আগে শোনোই না। বলিয়া মার হাত হইতে কবিতা লইয়া পড়িতে আরম্ভ করিল নলিনী। কুসুমলতা মনের কথা শুনো সই, তব মুখখানি দিবা রজনী মনে লই। শয়নে স্বপনে কিংবা জাগরণে সদা সর্বদা চিন্তা করি তোমা রূপ নিরূপমা ও গো প্রেমদা। মা বাধা দিয়া বলিলেন, কি পাগলামি করছিস, রঙ্গ ভালো লাগে না। কে লিখেছে বল না। মেজদি বলিল, চৌধুরীদের মেনকা লিখেছে গো। মা বলিল, মেনকা? আরে গেল যা, কি দস্যি ছেলে গো, একি বিদ্যে। বলিয়া মা কুসুমকে খুঁজিতে আরম্ভ করিল। কুসমি, আয় কুসমি, কুসমি, কোথা গেলি? কুসুম গোলযোগ দেখিয়া পূর্বেই চম্পট দিয়াছিল। ক্রুদ্ধা জননী বাহির হইয়া কুসুমকে গ্রেপ্তার করিলেন, বলিলেন, এ কি রে সতেক্ষুয়ারি? কুসুম গো হইয়া বলিল, আমি কি জানি? তুই জানিস নে তো কে জানে আবাগি? খেয়ে খেয়ে দিনকে দিন হাতি হচ্ছেন, আর এইসব বিদ্যে হচ্ছে। কি হয়েছে বল? কুসুম বলিল, হতচ্ছাড়া নক্কি ছাড়া মেনকা আমায় দিলে তো আমি কি করব, আমার বুঝি দোষ? বারে। মা বলিল, কি বলেছে দেবার সময় তোকে? কুসুম বলিল, বলেছে মাকে কি কাউকে দেখাস নে, বাক্সিতে লুকিয়ে রাখিস। মা তখন কুসুমকে অনেক জেরা করিলেন। জেরার শেষে কুসুম বলিল, একদিন বাগানে ডেকে মেনকা আমায় বললে কি, তোকে আম পেড়ে দেব, তুই আমায় বিয়ে করবি? দূর মুখ পোড়া বলে আমি পালিয়ে এলাম। এই কথা শুনে রাগের মধ্যেও মায়ের ওষ্ঠের কোণে হাসি দেখা দিল। শেষে তিনি বলিলেন, শোন, ফের যদি মেনকা ত্রিসীমানায় যাবি বা ওর সঙ্গে কথা কবি, কি খেলা করবি, তাহলে গলায় পা দিয়ে মেরে ফেলবো, বুঝেছিস? কুসুম কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, বারে, আমি কি করব, আমায় দিলে কেন? মা তখন সে কবিতাটি কুচি কুচি করিয়া ছিঁড়িয়া উনুনে ফেলিয়া দিলেন। অহো, কবি সত্য বলিয়াছেন, যথার্থ প্রণয়ের পথ কখনো মসৃণ হয় নাই। যেই ভালোবাসিয়াছে সেই কাঁদিয়াছে। প্রেম যে কেবলই যাতনাময়, তাহাতে যে কেবলই চোখের জল, এ কথা কে অস্বীকার করিবে? কুসুম তো বকুনি খাইয়া নিস্তার পাইল, কিন্তু মানিকলালের অদৃষ্টে আরও দুর্গতি লেখা ছিল। মানিকের পিতা নন্দ চৌধুরী গ্রামের ডাক্তার, খুব পসার। প্রাতে রোগী দেখিতে বাহির হন, যখন বাড়ি আসেন তখন প্রায় 12টা। স্নান আহার করিয়া নিদ্রা যান। প্রভাস ও মানিক পরামর্শ করিল। বিকালে নিদ্রা ভঙ্গের পর প্রভাস গিয়া কথাটা পাড়িবে। দুইজনে বাহিরের ঘরে বসিয়া প্রতীক্ষা করিতেছে। একটা প্রবল আশঙ্কা ও অনিশ্চয়তায় দুজনেরই মুখ কালিমাময়। শেষে 4টা বাজিল, শব্দ শোনা গেল। বিছানা হইতে নন্দ চৌধুরী হাঁকিলেন, আরে বুনো, তামাক নিয়ে আয়। আরো কয়েক মিনিট গেল। তারপর কাঁপিতে কাঁপিতে প্রভাস গিয়া মামাবাবুর শয়নকক্ষে প্রবেশ করিল। নন্দ চৌধুরী বিছানার উপর তাকিয়া হেলান দিয়া বসিয়া রহিয়াছেন।
নিদ্রাভঙ্গে তাহার চক্ষু রক্তবর্ণ। নিম্নে একটি ক্ষুদ্র চৌকিতে গুড়গুড়ি রক্ষিত, ধূম্রপান করিতেছেন। প্রভাস প্রবেশ করিয়া বিছানার কাছে একটা চেয়ার ছিল, তাহাতে বসিল। নন্দ চৌধুরী বলিলেন, কি প্রভাস? তাহার স্বর বৈকালিক নিদ্রার শ্লেষ জড়িত। প্রভাস কপালের ঘাম মুছিয়া বলিল, আগে একটা কথা আজ আপনাকে বলবো মনে করেছি। নন্দ চৌধুরী উৎসুক হইয়া গুড়গুড়ির নল মুখ হইতে খুলিয়া প্রভাসের পানে চাহিয়া অস্ফুট স্বরে বলিলেন, কি? প্রভাসের হৃৎকম্প উপস্থিত হইল। মনে হইতে লাগিল, কেন যে আসলাম, কেন যে নিজেকে এ জালে জড়ালাম। কিন্তু আরম্ভ যখন করেছি, আসরে যখন নেমেছি, শেষ পর্যন্ত যেতেই হবে। সুতরাং বাক্য স্ফুরণ করিতে বাধ্য হইল। বলিল, আগে আমাদের মানিকের জন্য ভারী চিন্তিত হতে হয়েছে। নন্দবাবু বলিলেন, কেন, কি হয়েছে? কোনো ব্যারাম টারাম নাকি? ডাক্তার মানুষ, ব্যাধির কথাটাই প্রথমে মনে হয়। প্রভাস বলিল, আগে শারীরিক ব্যারাম নয়, তবে মানসিক বটে। চৌধুরী গুড়গুড়ির নল পুনরায় মুখে লইয়া বলিলেন, কিরকম? প্রভাস বলিল, ও একটি মেয়ের সঙ্গে লভে পড়েছে। গুড়গুড়ির নল মুখ হইতে একেবারে বিছানায় ফেলিয়া নন্দ চৌধুরী উঠিয়া বসিলেন। বলিলেন, কি বললে? প্রভাস তাহার ভঙ্গি দেখিয়া বিপদ গণিল। বলিল, আগে একটি মেয়ের সঙ্গে প্রণয় হয়েছে। চৌধুরী বলিলেন, প্রণয় হয়েছে? সে আবার কি রকম ব্যাপারখানা? কি, কার সঙ্গে প্রণয় হয়েছে? প্রভাস বলিল, আগে অতুল বাণুজ্যের মেয়ে কুসুমলতা, তার সঙ্গে লবে পড়েছে। তাই আপনাকে বলতে এসেছি, যদি ওর জীবনে সুখ চান তবে কুসুমের সঙ্গে ওর বিয়ে দিন। নন্দ চৌধুরী শুনিয়া গম্ভীর হইয়া তামাক খাইতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে স্বর একটু নামাইয়া বলিলেন, কিরকম করে লবে পড়ল? প্রভাস মনে মনে অত্যন্ত উৎসাহিত হইল। ভাবিল, তবে সন্তানের দুঃখে পিতার মন গলিয়াছে। বলিল, আগে কিরকম করে পড়ল তা বলা বড় কঠিন, তবে এ পর্যন্ত বলতে পারি যে আকর্ষণটা উভয়তই প্রবল। চৌধুরী বলিলেন, উভয়তই প্রবল বটে। বলিয়া তামাক খাইতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন, বিয়ে করতে চায়? মাথা নিচু করিয়া ধীরে ধীরে প্রভাস বলিল, আগে এই তো একমাত্র স্বাভাবিক পরিণাম। মানিক বলেছে যদি বিয়ে না হয় তাহলে ওর জীবন মরুভূমি হয়ে যাবে। চৌধুরী বলিলেন, মরুভূমি? ও, বলিয়া তামাক টানিতে লাগিলেন। প্রভাস একটু অপেক্ষা করিয়া বলিল, প্রথম প্রণয় প্রায় ভারী গভীর হয়, তাকে বাধা দিতে যাওয়ায় অনেক সময় সর্বনাশ। চৌধুরী বলিলেন, মেনকাকে ডাক। প্রভাস উঠিয়া পড়িয়া ঘরে গেল। দেখিল হাতে মুখ ঢাকা দিয়া মানিক শুইয়া আছে। একটু হাসি মুখে বলিল, মানিক, যাও ভাই, মামাবাবু ডাকছেন। মানিক বলিল, কিরকম বুঝলে? প্রভাস বলিল, এ পর্যন্ত তো খুবই আশাপ্রদ। খুবই সহৃদয়ভাবে জিজ্ঞাসাবাদ করলেন। মানিকের কিন্তু বিশ্বাস হইল না। সত্যি কি এত সৌভাগ্য তাহার হইবে? বলিল, চলো তবে। প্রভাস বলিল, তুমি একা যাও, কারণ এই সময় তৃতীয় ব্যক্তির থাকাটা ঠিক নয়। বিষয়টা ভারী। ওই ইয়ে কি না? মানিক বলিল, না ভাই, তুমি এসো, নইলে আমার ভারী ভয় করবে। প্রভাস বলিল, আচ্ছা, আমি 10 মিনিট পরে যাচ্ছি। বলিয়া মানিককে ঠেলিয়া দিল। মানিক প্রবেশ করিয়া দেখিল তাহার পিতা আরশির কাছে দাঁড়াইয়া একটা
পাকা গোঁপ উঠাইবার চেষ্টা করিতেছে। মানিকের ছায়া আরশিতে পড়িল। নন্দ চৌধুরী ফিরিয়া দাঁড়াইলেন, মানিককে জিজ্ঞাসা করিলেন, তোর এক্সামিন কবে? মানিক বলিল, আর 12 দিন আছে। কিরকম তৈরি হলো? আগে একরকম হয়েছে। পড়াশুনো করছিস তো বেশ মন দিয়ে, না খালি খেলে খেলে বেড়াচ্ছিস? আগে না, খেলা বেশি করিনে। তবে কি করিস? লবে পড়েছিস শুনলাম। মানিক তাহার কণ্ঠ ও ভঙ্গিমা দেখিয়া উত্তর করিতে সাহস করিল না। দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘামিতে লাগিল। তাহার পিতা ধীরে ধীরে তাহার কাছে সরিয়া আসিলেন। আসিয়া বাম হস্ত দ্বারা মানিকের দক্ষিণ কর্ণটি ধারণ করিলেন। বলিলেন, উত্তর দিচ্ছিস না যে? মানিক কি একটা কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু কথা বাহির হইল না। তাহার পিতার রক্ত চক্ষু দুইটা ঘুরিতে লাগিল, দন্তে দন্ত ঘর্ষণ হইতে লাগিল। ঘূর্ণায়মান চক্ষু স্থির হওয়ার সঙ্গে সঙ্গে বলিলেন, স্টুপিড শুয়োর, আজ বাদে কাল তোর এক্সামিন, লেখাপড়া জলে গেল, লভ হচ্ছে। বলিয়া ঠাস 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 করিয়া তাহার গণ্ডদেশে কয়েকটা চর কষাইয়া দিলেন। প্রভাস এই সময় দুয়ারের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। চরের শব্দ শুনিয়া সে অবিলম্বে চম্পট দিল। মানিক 2 হাতে মুখ ও চক্ষু ঢাকিয়া উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিল। নন্দ চৌধুরী তখন বালককে ছাড়িয়া বিছানায় আসিয়া বসিলেন। বলিতে লাগিলেন, এ কদিন দিবারাত্রির কেবল প্রভাসের সঙ্গে গুজর গুজর ফুসুর ফুসুর হচ্ছেই তো হচ্ছে। আমি ভাবি ব্যাপারটা কি, এরা কুইনের রাজ্য নেবার মতলব করছে না কি করছে? কত ভাগা পাজি নচ্ছাড় হনুমান লবে পড়া হয়েছে, মরুভূমি হয়ে যাবে। এত কথা শিখলি কোথায়? হ্যাঁ, তাই ভাবি আমরা বুড়ো হয়ে মরতে চললাম, এত কথা জানি না, পড়াশুনোর নাম নেই। খাবে কি? হ্যাঁ, খাবে কি? এই যে আমি সারা দুপুর রোদ্দুরটা মাথায় করে রোগীর নাড়ি টিপে বেড়াচ্ছি 2 পয়সার মুখ দেখবো বলে। যতদিন বেঁচে আছি ততদিন মন দিয়ে পড়াশুনো করে নিজের কাজ খুঁজে নে, তা নয় লবে পড়েছে আমার ছেলে। আর প্রভাসটা কলেজে লেখাপড়া শিখে এত যে বাঁদর হয়েছে তা তো জানতাম না। ওকালাত নামা নিয়ে এসেছে। আরে গেল যা, ফের যদি ওসব পাগলামি দেখেছি না, জুতিয়ে পিঠ একেবারে ছিঁড়ে দেব। তারপর মানিক কাঁদিতে কাঁদিতে প্রস্থান করিল। ডাক্তারবাবুর চিকিৎসা আশু ফলপ্রদ হইল। মানিক ছেলেটিকেও অতি সুবোধ বলিতে হয়। উপন্যাসের অনুকরণে প্রেমে পড়িয়াছিল বটে, কিন্তু উপন্যাস অনুসারে গৃহত্যাগ করিল না, বিষও খাইল না। বিষ খাইল না বটে, তবে কুসুমের বিবাহের সময় লুচি খাইল বিস্তর। এত খাইল যে তাহার পরদিন অসুখ হইয়া পড়িল। সেই সুযোগে সপ্তাহখানেক স্কুলে গেল না। প্রভাস চলিয়া গিয়াছিল। প্রেমিকের আদর্শ খর্বতার জন্য মানিককে কাহারও নিকট জবাবদিহি করিবার কিছুই রহিল না। তাই অসুখ 2 দিনেই ভালো হইল। বাকি দিনগুলি অধিকাংশ সময় মানিক বৃক্ষের শাখায় শাখায় লম্ফ দিয়া অতিবাহিত করিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।